প্রধান উপদেষ্টার সাথে 3 দলের বৈঠক, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং যথাসময়ে নির্বাচনের আহ্বান বিএনপির, পরিবেশ নিয়ে জামায়াতের সংশয়, জাপা নিষিদ্ধের দাবি এনসিপির। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলছি আমরা একমত। বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অশুভ অদৃশ্য শক্তি, মন্তব্য তারেক রহমানের। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত নয় গণতন্ত্র। জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা ছাত্র অসন্তোষের জেরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, যথাসময়েই হবে নির্বাচন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন সঠিক সময়ই হবে, এ বিষয়ে সংশয় নেই। প্রধান উপদেষ্টাও তাই বলেছেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সুন্দর নির্বাচন করতে যা যা করা দরকার সবই করা হবে। সন্ধ্যা 7:30টার দিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় আসে বিএনপির প্রতিনিধি দল। ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার AZM জাহিদ হোসেন। ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, তবে তার কোনো সুযোগ নেই। আমাদেরকে ডেকেছিলেন নির্বাচনের ব্যাপারে রিঅ্যাসিওর করতে, যে নির্বাচন সঠিক সময়ে হবে, এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দলের প্রধানের সঙ্গে বৈঠকের সম্পূর্ণ অধিকার রয়েছে প্রধান উপদেষ্টার, এটি তার নিজস্ব এখতিয়ার। জাতীয় পার্টির ব্যাপারে আলাদা করে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। পরে 3 দলের সাথে বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, জুলাই সনদ চূড়ান্ত করার ব্যাপারে দলগুলোর সাথে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা। যথাসময়ে নির্বাচন না হলে দেশ বিপদে পড়বে এমন শঙ্কা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। তিনি বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার, তবে সেটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐকমত্য কমিশন। পিআর পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কথা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর পরিবেশও হবে। এবং উনি বারবার তো এর আগে বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দুর্গাপূজার সময় কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ,
ঢাকা। জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামায়াত, অন্যদিকে গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধানের দাবি এনসিপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই দুই দলই প্রশ্ন তুলেছে সরকারের নিরপেক্ষতা, রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা নিয়ে। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে ভোটের আগে তা উত্তরণে দৃশ্যমান উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে দুই দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন হবে আসছে ফেব্রুয়ারিতে। দিন যত গড়াচ্ছে ততই সামনে আসছে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়া। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে এসব সংস্কার, বিচার আর জুলাই সনদ নিয়ে আলোচনা করে জামায়াত ও এনসিপির নেতারা। বিকাল 4টার কিছু পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসে জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, নির্বাচন হতে হবে জুলাই সনদ অনুযায়ী। আমরা বলছি গণভোট ইজ দ্য সলিউশন। আপনার অতি সত্তর গণভোটের প্রস্তুতি নিয়ে দেন। জনগণ যদি জুলাই চার্টারকে পিআরকে ম্যানেজ করে দেয় তা আমরা মেনে নেব। আর যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে এটা বিরোধিতা করা কারোর পক্ষেই উচিত হবে না এবং এটা গণতন্ত্র বিরোধী হবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতিতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলে আসছি, আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, দ্বিমত নাই। এদিন বিকাল 5:30টার কিছু পর বৈঠকের জন্য যমুনায় আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠক শেষে তারা জানান, প্রথাগত জাতীয় নির্বাচন নয়, বরং তাদের দলের অভিমত আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। সংবিধান সংশোধনের পরেই ভোট গ্রহণ হতে পারে। একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত করে তাদের নিষিদ্ধের ব্যাপারে সুপারিশ করেছে এনসিপি। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। জুলাই অভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন কার্যক্রম দৃশ্যমান করতে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানান এনসিপির নেতারা। মুখ্য সমন্বয়ক তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কোনো দল নানান শর্ত আরোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে, মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে ততই তাদের দুর্বলতা প্রকাশ পাবে বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান বিরোধী অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। সব রাজনৈতিক দলকে নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক চর্চার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে সোমবার রাত 12টা পর্যন্ত ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। দিনভর চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয়েছেন প্রভিসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ 13 শতাধিক। ঘটনার তদন্তে রোববার রাতে 21 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। চলে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানবীর হায়দার আরিফ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। ধানক্ষেত এবং বাড়ির ছাদেও রামদা দিয়ে কোপাতে দেখা গেছে। ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের 3টি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী।
এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ, বাড়তে থাকে আহতের সংখ্যা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমরা ব্যাক করব তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে, আমাদের প্রবেশী ছিলেন তিনি আহত হয়েছেন। এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পরবর শুরু হয়েছে। আমার দুইটা বন্ধু এখন হাসপাতালে, একজন সিএমসি তে ভর্তি আর একজন চবি মেডিকেলে ভর্তি, কোপ খাওয়া। আমি তাদেরকেই দেখতে যাচ্ছিলাম, তাদেরকে সিএমসি নিয়ে যাব। পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটিতে ভুগছি ভাই। আমার ব্যাগ নিয়ে আমি বের হয়ে আসছি লিটারেলি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে 4 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আগের রাতে নারী শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন তারা। এখনো শিক্ষার্থীরা হাসপাতালে বেড়ে কাটাচ্ছে, কিন্তু আমাদের যে হাটহাজারী পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই নির্বিঘাত ছিল। আমাদের আজকে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটার সুষ্ঠু জবাব আমাদেরকে দিবে। আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের যে ভূমিকাগুলো পালন করবে। উপাচার্য, উপ উপাচার্য ও প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভ স্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের পাশে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটিল আনলেস এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেফতার করা না হয়। 3টা গাড়ি ভাঙা অলরেডি ভিডিওতে দেখা যাচ্ছে যে 3টা গাড়ি ভাঙা হয়েছে এবং আমাদের ছাত্র ভাইরা জানে যে আমাদের প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে। প্রক্টরের গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল, নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং হাটহাজারী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নেন। রামদাও ছিল এবং রডও ছিল, বেশ ভালোই হচ্ছে, ব্রুটালি অ্যাটাক করছে। ক্যাম্পাসে ঢোকার পর থেকে এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। অন্যদিকে রোববার বেলা 2টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। দুপুরের পর থেকে চেষ্টা করেছি তাদের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ ছিল সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। অলরেডি আমাদের ওখানে র্যাব, পুলিশ কাজ করছে। আমরা সবাই একসাথে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ঘটনার সূত্রপাত শনিবার রাত 12টার দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে অন্তত 50 জন শিক্ষার্থী ও গ্রামবাসী আহত হন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেখছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়। সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে 2 প্লাটুন বিজিবি। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় 227 জন শিক্ষককে ক্যাম্পাসে জয়নুল আবেদিন মিলনায়তনের ভেতরে অবরুদ্ধ করে রাখা শিক্ষার্থীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাত 8টার দিকে হামলা হয়। লাঠিসোঁটা নিয়ে দলে দলে প্রবেশ করছে বহিরাগতরা। লক্ষ্য কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। নিজেদের পরিচয় ঢাকতে যমুনা টিভির ক্যামেরা ছিনিয়ে ছুঁড়ে ফেলেন এক বহিরাগত। লাঠি উঁচিয়ে ছবি তুলতে নিষেধ করেন তারা। ভাঙচুর চালায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। বহিরাগতদের হামলায় আহত হয় ছাত্রছাত্রীরা। বাইরের কিছু সন্ত্রাস তারা এই রাস্তা দিয়ে আমাদের উপর হামলা চালায়। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় 227 জন শিক্ষককে ক্যাম্পাসে জয়নুল আবেদিন মিলনায়তনের ভিতরে রেখে গেটে তালা দিয়ে দেয় শিক্ষার্থীরা। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষকরা আটকে থাকেন। টানা আটকে থেকে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি যারা স্টুডেন্ট ছিল তারা শতকরা 92% ছাত্রছাত্রী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মতামত দিয়েছিল। ভবিষ্যতে যে আমরা ডিএলএস এ চাকরি করবো সেই ক্ষেত্রে যেন আমাদের একটু সমস্যা না পড়তে হয়। প্রথম থেকেই আমাদের দাবি ছিল যে আমরা একটা মাত্র ডিগ্রি চাই, অনলি 1 ডিগ্রি, সেটা হচ্ছে কম্বাইন্ড ডিগ্রি বিএসসি এন্ড ভেট সায়েন্স এন্ড এস। আমরা আদার্স অন্য কোনো ডিগ্রি চাই নাই।
এক পর্যায়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার যান ঘটনাস্থলে। শিক্ষার্থীদের সাথে সমঝোতায় আলোচনা শুরু করেন। হঠাৎ লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে বহিরাগতরা, বের করে আনে শিক্ষকদের। এ সময় লাঞ্ছিত করা হয় শিক্ষার্থীদের। ক্ষুব্ধ হন শিক্ষকরাও। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে হল থেকে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। ঘেরাও করে ভিসির বাসভবন ও প্রক্টরের অফিস। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জনগণকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশের বিচার বিভাগ তার স্বাধীনতা, শৃঙ্খলা এবং তার উদ্দেশ্য পুনরুদ্ধারের জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান বিচার বিভাগের সংস্কার শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, 2024 সালের জুলাইয়ের বিদ্রোহ আমাদের সামনে একটি আয়না স্থাপন করেছে। সেই স্বাধীনতার সাথে আমরা ন্যায্যতা, সাহস এবং জনগণের যেটা প্রাপ্য সেটা সততার সাথে দেয়ার অঙ্গীকার রক্ষা করে চলেছে। Reform cannot be written from the capital city alone. It must be practiced across the nation. Among the reforms that I have placed before the nation of the last many months, one of the most discussed in these gatherings is the progress toward dedicated commercial courts. জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি। 5 দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নূরের উপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এই ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলার আহ্বান জানান নাহিদ। ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্যই হামলা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা। এভাবে আর্মির সৈনিক আর পুলিশের কনস্টেবল দিয়ে আঘাত করে রক্তাক্ত করার নজির বাংলাদেশের ইতিহাসে আর আছে কিনা, কিংবা এটি একটি বিরল একটি ইতিহাস। একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই। কোনো ধরনের অপকর্ম, ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে। এটা আমাদের জন্য উদ্বেগের। অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে, এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। খুলনায় রূপসা খান জাহান আলী সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সেতুর 2 নম্বর পিলার থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত ওয়াহিদুজ্জামান বুলু সংবাদ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। নিহত বুলু মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে এবং সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। গেল 11 মে বুলুর স্ত্রী এলিজা পারভিন নিখোঁজ হন। নিহত ওয়াহিদুজ্জামান বুলু চ্যানেল 1, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ সহ বিভিন্ন গণমাধ্যমে 3 দশকের অধিক সময় ধরে কাজ করেছেন। সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। এ পর্যায়ে এই মুহূর্তে কিভাবে উনার এই মৃত্যু ঘটলো সেটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা যথারীতি এটার ময়নাতদন্ত করব, তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। খেলার খবর, অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে 4-3 গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে হেরেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের জন্য। প্রথম মিনিটেই দুর্দান্ত হেডে গোল করেন পূর্ণিমা মার্মা। 7 মিনিট পর সমতানে ভারত। 36 মিনিটে জটলার মধ্যে গোল আলপি আক্তারের গোলে লিড নিয়ে ড্রেসিং রুম ছাড়ে বাংলাদেশ। বিরতির পর লিড বাড়িয়ে স্কোর লাইন 3-1 করেন সুরভি আকন্দ প্রীতি। 65 মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারে ভুলে আবারও এগিয়ে যায় ভারত। ম্যাচের 88 মিনিটেও আরেকটি দূরপাল্লার শটে গোল হজম করে বাংলাদেশ। 89 মিনিটে খেলা 3-3 গোলে সমতা আসলেও ইনজুরির সময়ে নাটকীয় গোলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশকে জয় এনে দেয়া প্রীতি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন। এই ছিল আমাদের এখনকার যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।